হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে এই ভিডিওতে একটা সরকারি চাকরির মেরিট লিস্ট বেরিয়েছে, সেটার আপডেট তোমাদের সকলকে আমরা জানিয়ে দেব। কংগ্র্যাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস, যারা তোমরা এই চাকরির প্রসেসটা ক্লিয়ার করে মেরিট লিস্টে স্থান করতে পেরেছো। তাছাড়া তোমরা অনেকেই আমাদেরকে বলছিলে জেআরবিটি গ্রুপ সির 430টা পোস্টের যে ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া শুরু হয়েছে 29শে মে থেকে, মানে গত পরশুদিন থেকে জেআরবিটি অফিসে, সেখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আদৌ কি সব কিছু নিয়ম মেনে হচ্ছে কিনা, সেটা নিয়ে যাতে আমরা একটা আপডেট দিই। সো এই ভিডিওতে জেআরবিটি গ্রুপ সি 430টা পোস্টে ডকুমেন্ট ভেরিফিকেশনের কি আপডেট আমরা কালেক্ট করতে পেরেছি বিভিন্ন ক্যান্ডিডেটস থেকে, সেটার ব্যাপারে আমরা ইন ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো। তাছাড়া ফরেস্ট গার্ডের ত্রিপুরা বন দপ্তরের আন্ডারে ফরেস্ট গার্ড নিয়োগের যে টেন্ডারের কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, সেটার ব্যাপারটা কি, পরীক্ষা কবে হতে পারে, কি হতে পারে এই টেন্ডারটা ডাকার পর, সব কিছু ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে, আর যারা ফেসবুক পেজে প্রথমবার ভিডিও দেখছো পেজটা কিন্তু ফলো করে রাখবে, যারা ইউটিউব চ্যানেলে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আমরা দিয়ে রাখছি, সেটা ক্লিক করে তোমরা সেগুলো জয়েন করে নিতে পারো। সেখান থেকে রেগুলারলি সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, সমস্ত ত্রিপুরার চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য আমাদের কাছে ইংলিশ বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস বেস্ট ডিসকাউন্ট অফারে তোমরা পেয়ে যাবে। যে নোটসগুলো পড়লে অবশ্যই তোমাদের প্রিপারেশন কিন্তু বুস্ট হবে। কোন কোন পরীক্ষার নোটস আছে, ফর এক্সাম্পল ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে এমপিডব্লিউ রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএম এর পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও, দেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি নোটসের ডিটেলস, ডেমো, প্রাইসিং সব কিছু আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। এক্ষুনি আমাদের নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করো, বলে দিচ্ছি 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। সবচেয়ে প্রথম একটা গুড নিউজ আছে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য, একটা সরকারি চাকরির মেরিট লিস্ট বা রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। মেনি কংগ্র্যাচুলেশনস। এই আপডেটটা এসছে ফ্রম আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ভারতীয় রেলওয়ে থেকে বেশ কিছুদিন আগে অগাস্ট মাস 2025-এ প্যারামেডিক্যাল স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেটার নোটিফিকেশনের ব্যাপারে কমপ্লিট ডিটেলস আমরা তোমাদের একটা ভিডিও বানিয়ে কিন্তু বলে দিয়েছিলাম। টোটাল পোস্ট বেরিয়েছিল 434টা, আরআরবি গুয়াহাটির আন্ডারে টোটাল 12টা পোস্ট ছিল। এটাতে প্রসেস কি, কম্পিউটার বেসড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামের পর সিলেকশন কিন্তু হয়ে যাবে। এটার সিবিটি 1 কম্পিউটার বেসড টেস্ট 1 পরীক্ষাটা হয়েছিল 11, 12 ও 13ই মার্চ 2026। এখানে পোস্ট ছিল নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার, ইসিজি টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি। সো অনেকেই তোমরা আবেদন করেছো, ত্রিপুরার ক্যান্ডিডেটসরা স্পেসিফিক্যালি আরআরবি গুয়াহাটি থেকে আবেদন করে, তার জন্য গুয়াহাটির রেজাল্টটা আমরা দেখাচ্ছি। বাকি আরআরবিতে তোমরা যদি আবেদন করে থাকো সেগুলো আরআরবি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারবে। মেনি কংগ্র্যাচুলেশনস। দেখো, রোল নাম্বার অফ ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর ডিভি অ্যান্ড মেডিকেল এক্সাম অ্যাসেন্ডিং অর্ডার, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ফার্মাসিস্ট। ঠিক আছে, এখানে কিন্তু ওনারা এই দুটো পোস্টের রেজাল্ট কিন্তু দিয়েছে, যেগুলোতে আরআরবি গুয়াহাটিতে পোস্ট ছিল। সো এই নোটিফিকেশন রেজাল্ট শিটের যে পিডিএফটা আছে সেটা তোমরা কি করে ডাউনলোড করতে পারবে, আমাদের দেখো টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে ডাইরেক্ট পিডিএফগুলো ডাউনলোড করার লিঙ্ক আমরা কিন্তু শেয়ার করি। সো তোমরা যারা ইউটিউব ভিডিও দেখছো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখে নাও, যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছো কমেন্ট সেকশনে দেখে নাও। তোমরা আইদার টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল যে কোনো একটা জয়েন করো, সেখানে দেখবে পিডিএফ ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু আমরা শেয়ার করে রেখেছি। মেনি কংগ্র্যাচুলেশনস। বাকি আরআরবির যে রেজাল্ট
সেগুলো তোমরা আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে গিয়ে কিন্তু চেক করে নিতে পারো। তোমাদের এই আপডেটটাই দেওয়ার ছিল। আরআরবি প্যারামেডিক্যাল স্টাফ নার্স রিক্রুটমেন্টের কম্পিউটার বেসড টেস্টের রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। মেনি কংগ্রেচুলেশনস তোমরা যারাই ক্লিয়ার করেছো বা তোমরা যারা সাবসিকুয়েন্ট প্রসেসে অংশগ্রহণ করার জন্য সিলেক্ট হয়েছো। ভিডিওটা শেয়ার করবে সবাই, যাতে গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। নেক্সট দেখে রাখো, তোমরা 2-3 দিন ধরে আমাদেরকে প্রচুর ফোন কল, প্রচুর মেসেজেস করছো, করাটাই স্বাভাবিক। জেআরবিটির গ্রুপ সি 430টা পোস্টের যে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে 29শে মে থেকে, মানে গত পরশু দিন থেকে, সেটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, ভেরিফিকেশনের প্রসেসটা কি, দেখো তোমাদের বলে দেই। ভেরিফিকেশন একদম ক্লিয়ারলি শুনে রাখবে, কি কি ডিফল্ট আছে এখানে, মানে কি কি ডিফেক্ট আছে এই ভেরিফিকেশন প্রসেসে, সেটাও আমরা বলে দেই। কেন এটা ডিসক্রিমিনেশন করা হচ্ছে ক্যান্ডিডেটসদের, সেটাও আমরা বলে দেব। প্রথমে কি হয়, শ্রম ভবন, ভালো করে বুঝে রাখবে। শ্রম ভবন যে অফিস লেন আছে, হোয়াইট কালারের বিল্ডিংটা, 3 তলা, লেবার ডিপার্টমেন্টের বিল্ডিংটা, সেখানে গ্রাউন্ড ফ্লোরে যায়। গ্রাউন্ড ফ্লোরের একটা লিস্ট টাঙানো থাকে, কোন রুমে গিয়ে তোমরা ভেরিফিকেশন করবে সেটা লেখা থাকে। যেমন 3rd ফ্লোরের 11 নম্বর রুমে একটা ভেরিফিকেশন হয়, অনেকেরই হয়েছে, সেখানে তোমরা লিস্ট দেখে যাবে। 3rd ফ্লোরে ইউজিং লিফট, সেখানে তোমরা যাবে, তোমাদেরকে বলবে তুমি পোস্ট প্রেফারেন্সের ফর্মটা দাও, কম্পিউটারের যেই সার্টিফিকেট সেটা দাও, তোমাকে জিজ্ঞেস করবে বাংলা টাইপিং তুমি পারো কি না। সমস্ত ডকুমেন্টস, দেখো আমরা যতটুকু খবর পেয়েছি সমস্ত ডকুমেন্টস মোস্টলি 2 কপি রাখছে, যেটা ভুল, ঠিক আছে, 1 কপি রাখার কথা ছিল। আচ্ছা যাই হোক, এটা কোনো ইস্যুই হতে পারে না, তার জন্য আমরা এটা ইগনোর করলাম। 2 কপি রাখতেই পারে ফর দেয়ার কনভিনিয়েন্স। কিন্তু এখানে সবচেয়ে মেইন যেই ফল্ট, ভুল যেটা জেআরবিটির হয়েছে, আমরা একটু আগেও একজনকে ফোন করেছি, মে ইট বি টেকনিক্যাল বা নন টেকনিক্যাল, আইটিআই ক্যান্ডিডেটদের জন্য এখানে 2টো ক্যাটাগরির পোস্ট আছে। একটা হচ্ছে জুনিয়র পাম্প অপারেটর, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন, আর নন আইটিআই প্লাস আইটিআই সবার জন্যই আছে 2টো পোস্ট, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট আর লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে। সো এইবার অরিজিনালি যখন 2020-তে জেআরবিটির যখন অ্যাডটা বেরিয়েছিল গ্রুপ সি রিক্রুটমেন্টের 2410টা পোস্টে, তখন কিন্তু বলা হয়েছিল যে তুমি যদি এলডিসির জন্য আবেদন করে থাকো, তোমাকে অন্য সবগুলো পোস্টের জন্য এলিজিবল মানা হবে। যার জন্যই কিন্তু এই কেসটা হলো জেআরবিটি বোর্ডের উপরে। হাইকোর্ট বলেছে তুমি টেকনিক্যাল আর নন টেকনিক্যাল পোস্টের কি করে একসাথে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করাও, যার জন্য দেখা গেছে টেকনিক্যাল পোস্ট অনেকগুলো কিন্তু খালি ছিল। আরেকটা বলেছে ক্যাটাগরি ওয়াইজ 1:3 রেশিও মানা হয়নি, জেআরবিটি বোর্ডকে বলা হয়েছে তুমি আবার লিস্ট বের করো। সো এখন জেআরবিটি কী করেছে, জেআরবিটি ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকিয়েছে। অ্যাকচুয়ালি এইটাকে ডকুমেন্ট ভেরিফিকেশন বলা যায় না, এটাকে সর্টিং আউট বলা যায়। সর্টিং আউট, এই প্রসেসটাকে সর্টিং আউট, বা তোমরা বলতে পারো এখানে মানে কি বলবো, মানে ওনারা যাতে লিস্টটা বানাতে পারে, কারা কারা এলিজিবল, লিস্টটা যাতে বানাতে পারে, তার জন্য ওনারা ক্যান্ডিডেটসদেরকে ডেকেছেন। কোনো ইন্টারভিউ কিন্তু হচ্ছে না, বারবার বলছি, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো ইন্টারভিউ হচ্ছে কিনা, কোনো ইন্টারভিউ হচ্ছে না। এইবার ভুলটা হচ্ছে যে এইবারের যে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেখানে যে পোস্ট প্রেফারেন্সের যে ফর্ম আছে অ্যানেক্সচার 1-2, একটা তো কম্পিউটার সার্টিফিকেট, আরেকটা কি পোস্ট প্রেফারেন্সের ফর্ম, সেটার মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন ওনারা বলছেন যে তুমি যদি নন টেকনিক্যাল হয়ে থাকো, এলডিসি বা এগ্রি অ্যাসিস্ট্যান্ট যে কোনো একটা পোস্ট তুমি প্রেফারেন্সে দাও। তুমি যদি টেকনিক্যাল স্টুডেন্ট হয়ে থাকো, আইটিআই কোয়ালিফিকেশন আছে, তাহলে তুমি কি দাও, তুমি জুনিয়র পাম্প অপারেটর দাও বা মাল্টিটাস্কিং অপারেটর দাও। এটা তো কমপ্লিট ভেদাভেদ করা হচ্ছে, কারণ জেআরবিটির অরিজিনাল অ্যাডটা 2020-তে যখন বেরিয়েছিল তখন বলা ছিল যে কোনো একটা পোস্টে তুমি আবেদন করলেই তোমাকে বাকি পোস্টগুলোর জন্য এলিজিবল মানা হবে। সো এই জায়গায় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা সত্ত্বেও কেন, আমি আইটিআই ক্যান্ডিডেটদের কথাই বলি, একজন ক্যান্ডিডেট যার আইটিআই আছে, ফর এক্সাম্পল ইন ওয়েল্ডার বা ফিটার ট্রেডে, ঠিক আছে, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট আছে যেটা ইস্যু করা হয়েছে বাই এনসিভিটি, সেটাতে ওর আছে সব এলিজিবিলিটি, মাধ্যমিক প্লাস আইটিআই সার্টিফিকেট ইন দ্য রিলেভেন্ট ট্রেড উইদিন দ্য কাট অফ ডেট ওর আছে। তো ওকে কেন বলা হবে তুমি আইদার জুনিয়র পাম্প অপারেটর বা মাল্টিটাস্কিং অপারেটর যে কোনো একটা দাও? এমন কেন? এমন তো হাইকোর্টের অর্ডারে বলা হয়নি।
এমন তো হাইকোর্টের অর্ডারে বলা হয়নি। সো এটা কমপ্লিট একটা ডিসক্রিমিনেশন কিন্তু হচ্ছে। আগে যারা 2020-তে পরীক্ষা দিয়ে অলরেডি চাকরি করছে এদের কাছে কিন্তু অনেকগুলো অপশন খোলা ছিল, কিন্তু এইবার 430টা পোস্টের ক্যান্ডিডেটসদের, একটু আগেও আমার ফোনে কথা হয়েছে একজনের সাথে, ও যদিও নন টেকনিক্যাল ক্যান্ডিডেট, ও বলেছে ও এলডিসি দিয়ে এসছে দুই জায়গায়। এমন কেন হবে? যদি ইচ্ছে হয় আমি এলডিসি 1 নম্বরে দেবো, 2 নম্বরে দেবো এগ্রি অ্যাসিস্ট্যান্ট, আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যেহেতু কমন রিক্রুটমেন্ট প্রসেস করিয়েছে জেআরবিটি। আর আরেকটা জিনিস দেখো, এই যে এই পয়েন্টটা দেখো, ওনারা কিন্তু যখন নোটিফিকেশনটা বের করেছিলেন তখন লেখা ছিল কমন ফর জুনিয়র অপারেটর পাম্প অ্যান্ড জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন। মানে এই কোয়ালিফিকেশনগুলো থাকলে তুমি জুনিয়র পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটর দুটোর জন্যই তোমাকে এলিজিবল মানা হবে। তো কেন ওনারা এইবার 430টা পোস্টের ভেরিফিকেশনের সময় পোস্ট প্রেফারেন্সে একটা পোস্ট দিতে বলছেন? কি কারণ? ঠিক আছে, ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, প্লাম্বার, টার্নার, ফিটার, মেকানিক ডিজেল, পাম্প অপারেটর কাম মেকানিক, ওয়্যারম্যান আর ইলেকট্রিশিয়ান, এই ট্রেডগুলোতে কাট অফ ডেটের মধ্যে তোমাদের কোয়ালিফিকেশন থাকলে তোমাদেরকে কিন্তু এলিজিবল মানা হবে এই পোস্টে। যতগুলো পোস্ট খালি আছে সেগুলোতে কনসিডার করার জন্য। বারবার বলছি, এই ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রসেসটা শুধুমাত্র ওনারা লিস্ট আউট করার জন্য তোমাদেরকে ডাকছে। ঠিক আছে, তার জন্য ওনারা একটা লার্জ পুল অফ ক্যান্ডিডেটস নিয়েছে যাতে লিস্ট আউট করতে অসুবিধা না হয়, কোর্ট যাতে বলতে না পারে তুমি সবাইকে সুযোগ দাওনি। সো এইবার এটা করবেন। তারপর ওনারা 1:3 রেশিওতে ক্যাটাগরি ওয়াইজ একটা লিস্ট বের করবেন, এলিজিবল লিস্ট ফর ইন্টারভিউ। সেই অনুযায়ী ইন্টারভিউ হবে, তারপর আবার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, সেখানে আবার তোমাদের থেকে ডকুমেন্টস কিন্তু রাখা হবে। সো এটা লম্বা প্রসেস, স্টুডেন্টসদেরও কিন্তু অনেক হয়রানির শিকার হতে হচ্ছে। আরেকটা কথা বলে দিই, এটাই হচ্ছে সেই কন্টেম্পট পিটিশনটা যেটা জুন মাসে 16 তারিখ ওঠার কথা আবার ত্রিপুরা হাইকোর্টে। ঠিক আছে, এইবার কিন্তু কন্টেম্পটে কিন্তু বলা হয়েছিল 2 মাসের টাইম দেওয়া হয়েছিল, যেটা 6 জুন কিন্তু শেষ। এইবার কিন্তু কোর্ট আরও স্ট্রিক্টলি জেআরবিটিকে ম্যাক্সিমাম 1 মাস আরও টাইম বেঁধে দিতে পারে, যে 1 মাসের মধ্যে যেভাবেই হোক তুমি কমপ্লিট করো। পার্সোনালি যে অফিসারদের নাম এই কেসে আছে ওনাদেরকে কিন্তু পার্সোনালি অ্যাপিয়ার করার কথা কোর্ট কিন্তু বলতে পারে। এই হচ্ছে কেস নাম্বার 05 কন্টেম্পট পিটিশন, যেটা দাখিল করা হয়েছে 2025-এর হাইকোর্টের জাজমেন্ট জেআরবিটি বোর্ড মানেনি বলে। এটা তো একদিকে, কিন্তু কথা হচ্ছে আদৌ কি জেআরবিটি বোর্ড যে ন্যায় বিচার করছে এইবারের 430টা পোস্টের ক্যান্ডিডেটদের সাথে? যদি আগের বার মেইন যখন নোটিফিকেশন বেরিয়েছিল তখন যদি বলা হয় যে তুমি যে কোনো একটা পোস্টে অ্যাপ্লাই করলে, ঠিক আছে, তুমি যে কোনো একটা পোস্টে অ্যাপ্লাই করলে একটা অ্যাডেন্ডাম বেরিয়েছিল, সেটার মধ্যে বলা আছে ক্যান্ডিডেটস যারা তোমরা অলরেডি এলডিসিতে আবেদন করেছো তোমাদেরকে 2410টা পোস্টে অটোমেটিক্যালি এলিজিবল মানা হবে যদি তুমি ক্রাইটেরিয়া মিট করো। তার মানে কি? আমি ভাবলাম নন টেকনিক্যাল কোনো পোস্ট আছে, ঠিক আছে, নন টেকনিক্যাল একজন ক্যান্ডিডেট আছে, তো অটোমেটিক্যালি এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্টের জন্য এলিজিবল হয়ে যায়। যদি দুটোর জন্যই অরিজিনালে যখন রিক্রুটমেন্ট প্রসেসটা বেরিয়েছিল তখন যদি ওকে এলিজিবল মানা হয়, তাহলে এখন কেন একটা পোস্টের কথা বলছেন ওনারা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়? কেন এটা করা হচ্ছে? যে একজন ক্যান্ডিডেট যে এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট দুটোতেই আমাকে কনসিডার করা হোক এটা চায়, সো ওকে কেন ভেরিফিকেশনে গিয়ে বলা হচ্ছে যে তুমি শুধু একটাই ফিল আপ করতে পারবে, আইদার এগ্রি অ্যাসিস্ট্যান্ট বা এলডিসি, বা যারা আইটিআই এদেরকে বলা হচ্ছে তুমি আইদার পাম্প অপারেটর বা মাল্টিটাস্কিং অপারেটর যে কোনো একটা সিলেক্ট করো। ঠিক আছে, অরিজিনাল রিক্রুটমেন্ট প্রসেসের সময় ক্যান্ডিডেটদের কাছে কিন্তু অপরচুনিটি ছিল মাল্টিপল পোস্টে ওদেরকে যাতে কনসিডার করা হয়, সেই অপরচুনিটি কিন্তু জেআরবিটি বোর্ড দিয়েছিল, যেটা এবার দিচ্ছে না। ঠিক আছে, যেটা এবার দিচ্ছে না। সো আমরা বলি যাদের কি আছে, যে এনসিভিটি ট্রেডসগুলো আছে সেগুলোর মধ্যে যাদের এনটিসি সার্টিফিকেট বা আইটিআই সার্টিফিকেট আছে তোমাদের অধিকার আছে দুটো পোস্টেই প্রেফারেন্সে দেওয়ার। এখন জেআরবিটি বোর্ড কেন এমন করছে, আদৌ কি পরে ওনারা কিছু চেঞ্জ করবেন কিনা এটা আমরা জানি না। আমাদের মনে হয়েছে দিস শুড নট হ্যাভ বিন ডান উইথ দ্য ক্যান্ডিডেটস। ঠিক আছে, এটার দুটো পসিবল কারণ হতে পারে। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স। ঠিক আছে, কি বলেছি? অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স মানে জেআরবিটি মাইট বি ডিসাইড করেছে যে রিভেরিফিকেশন প্রসেস যেটা চলছে সেটার মধ্যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে
ইন্ডিকেট করতে হবে কোনটার জন্য ওকে ফার্স্ট কনসিডার করা হবে। ফর এক্সাম্পল ধরো একজন ক্যান্ডিডেট আছে এ, ওকে আইটিআই ফিটার, ওর আইটিআই ফিটার ট্রেডে ওর আইটিআই সার্টিফিকেট আছে, তার জন্য ও কিন্তু এলিজিবল হবে বোথ পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটরের জন্য। কিন্তু জেআরবিটি এই জায়গায় বলছে যে কোনো একটা পোস্ট তুমি সিলেক্ট করো। কেন ভাই, কেন আমি করব? কারণ আমি তো দুটোর জন্য এলিজিবল। সো এটার একটাই কারণ হতে পারে যে জেআরবিটি বোর্ড হয়তো সেপারেট যে মেরিট লিস্ট সেটা বানাতে চাইছে, যেটা হাইকোর্ট অফ ত্রিপুরা বলেছে, আর ভ্যাকেন্সি ক্যালকুলেশন করতে ওনাদের সুবিধা হবে। ঠিক আছে, হাইকোর্ট কিন্তু বেসিক্যালি যে অর্ডারটা দিয়েছিল 2025-এ জেআরবিটি বোর্ডের এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে কিন্তু ক্রিটিসাইজ করেছিল, বিভিন্ন ক্যাটাগরির পোস্টকে একসাথে একই রিক্রুটমেন্ট প্রসেস করিয়ে ট্রিট করানোর জন্য। সো সেই প্রসেসটা যাতে আবার রিপিট না হয়, মাইট বি তার জন্যই জেআরবিটি বোর্ড এটা করছে, যাতে করে কমপ্লিটলি সেপারেট পোস্ট ওয়াইজ সিলেকশন লিস্ট যাতে ওনারা বের করতে পারেন। কিন্তু এখানে একটা লিগ্যাল একটা কি আছে, একটা কোশ্চেন আছে। লিগ্যাল কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে ইউ মাস্ট চুজ বিটুইন মাল্টিটাস্কিং অপারেটর আর জুনিয়র পাম্প অপারেটর। এটা বলছে জেআরবিটি এইবার ভেরিফিকেশনে। অরিজিনাল রিক্রুটমেন্ট অ্যাডে এটা কিন্তু বলেনি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের আন্ডারে যতগুলো পোস্ট আছে সেগুলোতে তোমাকে কনসিডার করা হবে, সেটা কিন্তু একটা অ্যাডের নাম বের করেছিল জেআরবিটি বোর্ড, যখন আবার পরে গ্রুপ সিতে পোস্ট অ্যাড করার নোটিফিকেশন বেরিয়েছিল। ঠিক আছে, সো ক্যান্ডিডেটসরা আর্গু করতেই পারে যে 2020-তে যখন অরিজিনাল অ্যাডটা বেরিয়েছিল, আমার আইটিআই কোয়ালিফিকেশন আছে বিফোর দ্য কাট অফ ডেট ইন ফিটার ট্রেড। ফর এক্সাম্পল আমি ছিলাম মাল্টিটাস্কিং অপারেটর আর জুনিয়র পাম্প অপারেটরের জন্য এলিজিবল। সো আমি এখন পোস্ট প্রেফারেন্সে দুটোই দেবো। মেবি আমি প্রথমে দেবো পাম্প অপারেটর, তারপর আমি নিজেকে নিজের যে পোস্ট প্রেফারেন্স সেটা দিতে চাই মাল্টিটাস্কিং অপারেটর। কিন্তু সেখানে বলছে তুমি মাল্টিটাস্কিং অপারেটর দিতেই পারবে না। সো আমি কেন পারবো না? আমার কাছে তো রাস্তা খোলা আছে। ঠিক আছে, আর হাইকোর্টের জাজমেন্টে কোনো জায়গায়, ভালো করে বলে রাখছি, হাইকোর্টের অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার যে জাজমেন্ট, সেখানে কোনো জায়গায় বলা নেই যে ক্যান্ডিডেটসদের শুধুমাত্র একটা পোস্ট সিলেক্ট করতে পারবে। কোর্ট শুধু বলেছে পোস্ট ওয়াইজ যে ক্যালকুলেশন সেগুলো প্রপারলি হতে হবে। টেকনিক্যাল আর নন টেকনিক্যাল পোস্টকে একসাথে তুমি ক্লাব করতে পারবে না। আর আর্লিয়ার যে শর্ট লিস্টিং মেথডটা জেআরবিটি অ্যাডপ্ট করেছিল সেটা মিস্টেক আছে। জাজমেন্ট কিন্তু একবারও বলেনি যে সেই ক্যান্ডিডেট যারা মাল্টিপল পোস্টের জন্য এলিজিবল এদেরকে শুধু একটা পোস্টেই সিলেক্ট করে এদেরকে একটা পোস্টেরই সুযোগ দেওয়া হবে, একটা পোস্টে এদেরকে অ্যাপ্লাই করার বা প্রেফারেন্স দেওয়ার, এইভাবে কিন্তু বলেনি। সো জেআরবিটি কেন করছে আমাদের কাছে এটার কোনো আনসার নেই। ঠিক আছে, সো যাই হোক, তোমাদের বলে দিলাম যে এই জিনিসটা হচ্ছে। তবে চলে এসছে জুন মাস, এই কন্টেম্প পিটিশনটা আবার উঠবে হাইকোর্টের বেঞ্চে। তখন দেখা যাক কি ইনস্ট্রাকশনস দেয়, যাই দেবে আমরা তোমাদের বলে দেবো। যারা যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে তোমাদের বলে দিচ্ছে স্ট্রেইট ওয়ে চলে যাবে অফিস লেন শ্রম ভবন আগরতলাতে। ঠিক আছে, পোস্ট প্রেফারেন্সের ফর্ম অ্যানেক্সচার 1-2 নিয়ে যাবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে যেগুলো আমরা ভিডিওতে অলরেডি বলেছি। একটা ফর্মাল ড্রেস পরে যাবে, গ্রাউন্ড ফ্লোরে যাবে, ওয়ালে একটা পিলারের মধ্যে একটা কাগজ আঠা দিয়ে লাগানো থাকবে, সেখানে রোল নাম্বার ওয়াইজ কার কোন রুমে সেটা লেখা থাকবে। 3rd ফ্লোরে হচ্ছে ভেরিফিকেশন, তোমার কোয়ালিফিকেশন জিজ্ঞেস করবে, বাংলা টাইপিং পারো কিনা জিজ্ঞেস করবে, আইটিআই কোয়ালিফিকেশন জিজ্ঞেস করবে, সার্টিফিকেটগুলো কিন্তু রেখে দেবে, জেরক্স কপি অফ অল দ্য সার্টিফিকেটস অ্যান্ড ইউর ফটো। ওনারা তোমার থেকে শুনে শুনে ওনারা নিজেরা একটা ফর্ম ফিল আপ করে সেগুলো রেখে দিয়ে শেষ, সেখানে কোনো ইন্টারভিউ কিন্তু আর হচ্ছে না। সো ভেরি সিম্পল প্রসেস, যাও তোমরা ভালো করে ভেরিফিকেশন করিয়ে আসো। আর এই জিনিসটা কেন করছে, অনেক ক্যান্ডিডেটসরা আমাদেরকে জিজ্ঞেস করছো যে একটা পোস্টেই ওনারা কেন বলছে পোস্ট প্রেফারেন্স ফর্মে দিতে, সেটা আমাদের কাছে আনসার নেই। কী ভেবে জেআরবিটি বোর্ড বলছে আমাদের কাছে কোনো আনসার নেই। আমরা শুধু এটাই বললাম যে হাইকোর্টের জাজমেন্টে এমন বলা হয়নি। আর আগের বার যখন অরিজিনাল রিক্রুটমেন্ট অ্যাডটা বেরিয়েছিল তখন স্টুডেন্টসদের কাছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে, যদি ফুলফিল করে কোনো স্টুডেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দেন ও সবগুলো পোস্টে ওকে কনসিডার করা হতো। তো এখন কেন একটা পোস্টের কথা বলা হচ্ছে? জেআরবিটি কি পরে আরও কিছু চেঞ্জ করবে? সেটা আমাদের কাছে কোনো আপডেট নেই। যা আমাদের কাছে আপডেট আছে আমরা বলে দিলাম। যে জিনিসটা আমাদের মনে হলো যেটা ঠিক হচ্ছে না সেটা আমরা তোমাদের বলে দিলাম। ঠিক আছে, আর তোমরা যদি অন্য কোনো নিউজ জানো নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033315716 তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে আমাদের ইনফরমেশন কিন্তু দিতে পারো। ঠিক আছে, এই সংক্রান্ত আপডেট আমরা তোমাদের জানিয়ে দেবো। সবাই ভালো করে ডকুমেন্ট ভেরিফিকেশন করাও। আর কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে অলরেডি 3-4টে ভিডিও বানিয়ে আমরা বলে দিয়েছি। আমাদের চ্যানেলে গিয়ে তোমরা একটু দেখে নাও, বা ফেসবুক প্রোফাইলে গিয়ে তোমরা একটু দেখে নাও। ভিডিওটা শেয়ার করবে সবাই, যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট
নেক্সট দেখো, এই জিনিসটা নিয়ে তোমরা অনেকে আমাদেরকে 2-3 দিন ধরে প্রচুর 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 ফোন কলস করছো। ফরেস্ট গার্ডের 271টা পোস্টের যে নোটিফিকেশন বেরিয়েছে, তোমরা বলছো একটা টেন্ডার নাকি ভাইরাল হয়েছে। দেখো এই টেন্ডারটা, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট নোটিস ইনভাইটিং টেন্ডার। ঠিক আছে, দেখো তোমাদের বলে দেই, এই যে টেন্ডারটা তখনই ডাকা হয়, জেনারেলি আমরা দেখেছি যখন কোনো রিক্রুটমেন্ট বডি বা কোনো ধরো সরকারি দপ্তর ভাবে যে ক্যান্ডিডেটসের সংখ্যা কিন্তু হিউজ হবে, সো পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা ম্যানেজ করার জন্য পারফেক্টভাবে ওনাদের কিন্তু সাপোর্ট লাগবে, তখনই ওনারা কোনো এজেন্সিকে হায়ার করে। তোমরা যদি অন্য এক্সাম দেখো, যেমন এসএসসি বলো বা অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম, ব্যাংকিং এক্সাম বলো, সেখানেও কিন্তু এজেন্সির মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হয়। ঠিক আছে, ভারতবর্ষে এমন অনেক এজেন্সি আছে যাদের দ্বারা রিক্রুটমেন্ট প্রসেসগুলো করানো হয়, যেমন এডিকুইটি কেরিয়ার টেকনোলজিস আছে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস আছে, অ্যাপটেক লিমিটেড আছে। ঠিক আছে, তারপর আছে এনএসইআইটি আছে, মিকন আছে। জেনারেলি আমরা দেখি ন্যাশনালাইজড এক্সামসগুলো এই বডিগুলো কন্ডাক্ট করে। সো ওনাদেরকে টেন্ডার দেওয়াই হয় যাতে, কারণ ওনাদের এক্সপিরিয়েন্স আছে। কারণ বারবার যদি আমরা ত্রিপুরায় দেখেছি প্রচুর কোর্ট কেসেস কিন্তু হচ্ছে প্রত্যেকটা রিক্রুটমেন্ট নিয়ে। সো বারবার যদি প্রত্যেকটা রিক্রুটমেন্টে কেস যদি হতে থাকে, অটোমেটিক্যালি কিন্তু চাকরি কিন্তু ডিলে হয়ে যায়। যাতে করে এরর ফ্রি রিক্রুটমেন্ট যাতে করতে পারে ফরেস্ট ডিপার্টমেন্ট, তার জন্যই কিন্তু এই টেন্ডার ডেকেছে। টেন্ডার্স আর ইনভাইটেড ফর দ্য সিলেকশন অফ অ্যান এক্সপিরিয়েন্সড এজেন্সি টু প্রোভাইড কম্প্রিহেন্সিভ অনলাইন অ্যান্ড অফলাইন সার্ভিসেস রিলেটেড টু দ্য কন্ডাক্ট অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ ফরেস্টার, ফরেস্ট গার্ড অ্যান্ড আদার ফিল্ড লেভেল পোস্ট আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট। এটা নিয়ে তোমাদের ডাউট ছিল, এটার মধ্যে এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই। ভেরি রেপিউটেড অনলাইন যে মিডিয়া প্ল্যাটফর্ম tripurainfo.com, ওনারাও কিন্তু এই সংক্রান্ত একটা আর্টিকেল পাবলিশ করেছেন। দেখো কি লিখেছে, ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টস রিক্রুটমেন্ট আউটসোর্সিং মুভ স্পার্কস ডিবেট, অ্যাসপিরেন্টস ডিমান্ড ট্রান্সপারেন্ট অনলাইন এক্সাম সিস্টেম। দেখো অবশ্যই কিন্তু আমরা বলবো কম্পিউটার বেসড এক্সাম হলে সেটা অনেক সেফ কম্পেয়ার টু অফলাইন এমসিকিউ বেসড এক্সাম। কিন্তু এই টেন্ডারের কাগজটা দেখে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। সব কিছু নিয়ে এত প্রবলেম থাকলে ডিপার্টমেন্ট করবে কি? দেখো তোমাদের বলে দিই, টিপিএসসির ওপর এখন ওভারলোড, প্রচুর রিক্রুটমেন্টের ওভারলোড অলরেডি আছে। তো টিপিএসসিকে দেওয়া যাবে না দায়িত্ব, জেআরবিটি বোর্ডের ওপরে ওভারলোড। সো ফরেস্ট ডিপার্টমেন্ট নিজেরাই করবেন। এখন নিজেরাও যদি দপ্তর থেকে করে তখনও অনেক প্রশ্ন ওঠে। তার জন্য ইটস বেটার, যেমন টিটিএডিসির ক্ষেত্রে অনেক ডিমান্ড উঠছিল যে একটা এজেন্সি, এক্সপিরিয়েন্সড এজেন্সি বা ফার্মকে যাতে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তার জন্যই কিন্তু ওনারা টেন্ডারটা ডেকেছেন। তোমরা ভালো করে প্রিপারেশন নাও, এই সব জিনিসে কিন্তু কান দেবে না। আর ফরেস্ট গার্ডে আবেদন করার লাস্ট ডেট সেটা কিন্তু জুন মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করা হয়েছে অলরেডি। কিন্তু আমরা তোমাদের জানিয়েছি, প্রিপারেশন কিন্তু ভালো করে নাও, ফিজিক্যাল টেস্টের প্রিপারেশনও তোমরা কিন্তু নাও। ঠিক আছে, জেনারেলি এই টেন্ডার ডাকার পর প্রসেসটা কি হয়, প্রথমে কি হয়, টেন্ডার সাবমিশন হয়। টেন্ডার সাবমিশন করবে যারা ইন্টারেস্টেড থাকবে, কোম্পানি বা এজেন্সি। ঠিক আছে, টেকনিক্যাল বিড, যেখানে এক্সপিরিয়েন্স, ম্যান পাওয়ার, আগে কী রিক্রুটমেন্ট প্রজেক্টস ওনারা নিয়েছেন, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, সব কিছু ইন্ডিকেট করবেন ওনারা। ফাইন্যান্সিয়াল বিড দেবে, ওনারা কত প্রাইস কোট করবেন সেটা জানাবে ডিপার্টমেন্টকে, একটা ক্লোজড এনভেলপ করে এগুলো জমা রাখা হবে। সেকেন্ড প্রসেস হচ্ছে টেকনিক্যাল ইভালুয়েশন। এই জিনিসটা থেকে আমরা কি বের করতে পারি তোমাদের বলে দিচ্ছি। শুধু সব কিছু নিয়ে প্যানিক হওয়ার দরকার নেই। এখান থেকে আমরা বলতে পারি মানে পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এই জিনিসটা আমরা তোমাদের একটা টাইমলাইন দিয়ে দিই। এই টেন্ডারটার থেকে যতটুকু আমাদের আমাদের নলেজে যতটুকু আসে, এই টেকনিক্যাল ইভ্যালুয়েশন রাউন্ডে কি হবে, বন দপ্তরের যে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি টিএসসি, ওনারা চেক করবেন কোম্পানিকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করছে কিনা, ওনাদের আগের এক্সপিরিয়েন্স কি আছে, বড় স্কেলে কোনো রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করানোর, ফাইন্যান্সিয়াল আর টেকনিক্যাল ক্যাপাবিলিটি চেক করা হবে, আর সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টস আর সার্টিফিকেটস আছে কিনা। যারা এই টেকনিক্যাল ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে না, তাদের টেন্ডার কিন্তু এই সেকেন্ড স্টেজে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তারপর হবে কি, ফাইন্যান্সিয়াল বিডটা খোলা হবে, ফাইন্যান্সিয়াল বিড ওপেনিং। শুধুমাত্র টেকনিক্যাল রাউন্ডে যারা কোয়ালিফাই করেছে সেই কোম্পানিগুলোর বিড কিন্তু খোলা হবে। ওনারা জেনারেলি সিলেক্ট করে কি, লোয়েস্ট ইভালুয়েটেড রেসপন্সিভ বিডার, L1ও বলা হয়, লোয়েস্ট ইভালুয়েটেড রেসপন্সিভ বিডার।
যে সবচেয়ে বেশি কম প্রাইস দেয়, সমস্ত টেন্ডার কন্ডিশন স্যাটিসফাই করে যে সবচেয়ে বেশি কম প্রাইস দেয় তাকেই কিন্তু সিলেক্ট করা হয়। ঠিক আছে, তারপর নেক্সট প্রসেস 4 নাম্বারে কি হয়, ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়। ওয়ার্ক অর্ডার কিন্তু ইস্যু করা হয়, সিলেক্টেড কোম্পানিটাকে ফর্মাল ওয়ার্ক অর্ডার বা কন্ট্রাক্ট দিয়ে দেওয়া হবে ত্রিপুরা বন দপ্তর থেকে ফরেস্টার ফরেস্ট গার্ডের রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করানোর জন্য। তারপর কোম্পানি কি করবে, রিক্রুটমেন্ট প্রসেস শুরু করবে, রিক্রুটমেন্ট পোর্টাল বা ডাটাবেস একটা বানাবে, অ্যাপ্লিকেশনগুলো ম্যানেজ করবে, অ্যাডমিট কার্ড প্রিপেয়ার করবে, এক্সাম সেন্টার অ্যারেঞ্জ করবে। ঠিক আছে, সো সেইভাবে ওনারা কিন্তু এগিয়ে যাবে। পিইটি বা পিএসটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডাক্ট করার জন্য ভেন্যু শর্টলিস্ট করবেন ওনারা। ঠিক আছে, সো কোনো কিছু কোম্পানির যে সিলেক্ট হবে করার আগে ওনাদের কিন্তু দপ্তর থেকে সব কিছু কিন্তু ক্লিয়ারিফাই করে নিতে হবে। এক্সামের প্যাটার্ন, কোশ্চেন পেপার, রিক্রুটমেন্টটা কিন্তু কন্টিনিউয়াসলি ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু মনিটর করবে। ফাইনাল রেজাল্ট বা মেরিট লিস্ট বের করার আগে কোম্পানির কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কিন্তু অ্যাপ্রুভেল নিতে হবে। সব কিছু কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেট করে কিন্তু করতে হবে। এই যে টেকনিক্যাল বিড, ফাইন্যান্সিয়াল বিড সব কিছু রাউন্ড ক্লিয়ার করার পর, ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে যাওয়ার পর তোমাদের বলে দেই টেকনিক্যাল ইভালুয়েশনে, ভালো করে বুঝে লাগবে, টেকনিক্যাল ইভালুয়েশনে 1 থেকে 3 সপ্তাহ টাইম লাগে, আমরা 1 মাস ধরে নিলাম। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল বিড ওপেনিংয়ে টাইম লাগে, টেকনিক্যাল বিড মানে টেকনিক্যাল ইভালুয়েশনের কিছুদিন পরে কিন্তু ফাইন্যান্সিয়াল বিড ওপেনিং হয়। এজেন্সি সিলেক্ট করা আর ওয়ার্ক অর্ডার ইস্যু করতে আরও 2 সপ্তাহ লাগে। আমি এখানেও 1 মাস ধরলাম, চলে গেল 1 মাস, 2 মাস, 2.5 মাস এখানে এমনি চলে গেল। এজেন্সি রিক্রুটমেন্ট প্রসেস শুরু করবে। আমরা তোমাদের বলে রাখছি অ্যাজ পার আওয়ার নলেজ ফরেস্টার ফরেস্ট গার্ডের লিখিত পরীক্ষা নভেম্বর বা ডিসেম্বর 2026 নাগাদ কিন্তু হতে পারে লিখিত পরীক্ষা। অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু প্রিপারেশন করা শুরু করো। এজেন্সি ফাইনালাইজ করতে করতে ওনারা সব কিছু বুঝে সব অ্যারেঞ্জ করতে করতে ওনাদের কিছুটা টাইম লাগবে। দুর্গাপূজার পরই কিন্তু ফরেস্টার ফরেস্ট গার্ডের লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা, নভেম্বর বা ডিসেম্বর 2026। এই টেন্ডার নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। They will select an experienced agency or firm for carrying out the recruitment process in 271 posts of forester and forest guard under Tripura Forest Department। ঠিক আছে, নভেম্বর ডিসেম্বর 2026কে টার্গেট রেখে ম্যাক্সিমাম বাই জানুয়ারি ফেব্রুয়ারি 2027-এর মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। সো তোমরা জোর কদমে প্রস্তুতি নিতে থাকো। যদি নোটস লাগে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164-এ যোগাযোগ করে নিতে পারো। এই সংক্রান্ত কোনো আপডেটের জন্য স্টাডি ইন উইনকে তোমরা কিন্তু ফলো করে রাখতে পারো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সব আপডেট সবার প্রথম আমরা তোমাদের কিন্তু দিয়ে দেব। এই টেন্ডারের বিড সাবমিশন ক্লোজ হচ্ছে 8ই জুন। ঠিক আছে, 8ই জুন ক্লোজ হচ্ছে। সো এই টাইমলাইনটাকে হিসেব রেখেই জেনারেলি টেন্ডারের কাজের যে সময় লাগে সেটাকে আমি আরও বাড়িয়ে ধরেও আমাদের মনে হচ্ছে নভেম্বর বা ডিসেম্বর 2026-এ হতে পারে ফরেস্টার ফরেস্ট গার্ডের লিখিত পরীক্ষা বা প্রথম ধাপের রিক্রুটমেন্ট ম্যাক্সিমাম বাই জানুয়ারি ফেব্রুয়ারি 2027। প্লিজ স্টার্ট প্রিপারেশন। এইসবে কান দিয়ে সময় নষ্ট করো না। দপ্তরের কাজ করছে, তোমরা তোমাদের কাজ করো, প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কন্টিনিউ ক্লাস চলছে আমাদের ইউটিউব চ্যানেলে, গতকালকেও একটা দিয়েছি, আবার আগামীকালকেও দেবো। নোটস দিচ্ছি, যারা নোটস নিয়েছো ক্লাসেস কিন্তু ফলো করবে। সিরিয়াস ওয়েতে পড়ো, কারণ যদি অ্যাপ্লাই করে, কথার কথা 60,000 ক্যান্ডিডেটসও যদি আবেদন করে, 60,000, সিরিয়াসলি প্রিপারেশন কিন্তু করবে অনলি 5,000। সো তোমার লাগবে জাস্ট একটা সিট, কতজন অ্যাপ্লাই করেছে সেটার দিকে তোমার দেখে লাভ নেই। ভালো করে প্রিপারেশন নাও। কোনো কোয়েরিজ থাকলে আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিও। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। ইম্পর্টেন্ট কিছু লেটেস্ট ইস্যুস, তোমাদের কি মনে কোয়েরিজ আছে সবগুলো আমরা অ্যাড্রেস করে দিলাম। তোমরা এবার এই ভিডিওটা বিভিন্ন জায়গায় শেয়ার করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর সাবস্ক্রাইব করবে যারা ইউটিউব চ্যানেলে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমরা অবশ্যই জয়েন করে রাখবে, সেখান থেকে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।